অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, জনমনের শান্তি। কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি আজ, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। এবং দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে, তবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত তা শিথিল থাকবে। রাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা, রাস্তার মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নৈরাজ্য সৃষ্টিকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ট্রেন সহ গণপরিবহন বন্ধ রয়েছে। হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। দর্শক, রাজধানীর বিজয় সরণি থেকে কারফিউর পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী আহমেদ বাবু। আন্দোলনের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা করে দুর্বৃত্তরা। হামলা করা হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কারফিউ জারি করেছে। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী। শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সাথে কাজ করছে সেনাবাহিনী। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কোটা নিয়ে আপিল বিভাগে মামলার শুনানি আজ। কারফিউ থাকায় 9টার পরিবর্তে সকাল 10টায় বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পুরো রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। গত 5 জুন হাইকোর্ট কোটা বহাল রেখে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী কোর্ট নিয়ে চলমান আন্দোলন প্রশমন করতে সরকার 7ই আগস্টের লিভ টু আপিল শুনানি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতু ভবন এবং বিআরটিএ সদর দফতর। সরকারি গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার 7টি যানবাহন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ন্যাক্কারজনকভাবে লুটপাট করেছে রাষ্ট্রীয় দলিল, দস্তাবেজ সহ ল্যাপটপ, কম্পিউটার। ওদের তাণ্ডব থেকে রেহাই পায়নি অফিসের ফ্রিজ কিংবা ফার্নিচারও। ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান দুটি। আদিত্য মামুনের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনকারীদের ছদ্মবেশে শত শত দুষ্কৃতিকারীর হামলায় লণ্ডভণ্ড সেতু ভবন। প্রথমে পথচারীদের মোটরসাইকেল ছিনতাই করে পেট্রোল নিয়ে কাপড়ে পেঁচিয়ে মুহুর্মুহু ঢিল ছড়ে ভবনে এবং পার্কিং এরিয়ায়। নিমিষেই আগুনে পুড়ে ভস্ম হয় সেতু ভবনের 55টি গাড়ি। এরপর গেট ভেঙে চলে হামলা, লুটপাট। ছিনতাই করা হয়েছে ফ্রিজ থেকে শুরু করে ফার্নিচার, এসি, ল্যাপটপ, কম্পিউটারও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের কয়েকটি ফ্লোরেও দেয়া হয় আগুন। 55টা যে যানবাহন সেটা তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে জিপ, যেটা এসইউভি রয়েছে, পিক আপ, মিনিবাস, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনই এই জায়গায় রয়েছে। ভবনেরও নিচতলা থেকে শুরু করে আমাদের প্রতিটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান সচিব।
মামলার জন্য থানায় করা হয়েছে। আর এটা দ্রুততম সময়ের মধ্যে, কারণ কাজ শুরু করতে এটা ভবনটাকে নিরাপত্তার ভিতরে ঢুকতে হবে। আমরা এখন পর্যন্ত যেটা শুধুমাত্র নিচতলার বেসমেন্টটায় যেতে পারছি, কিন্তু উপরে যাওয়ার জন্য যে টেকনিক্যাল একটা ক্লিয়ারেন্স দরকার, আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স, যেটা গ্যাসের ক্লিয়ারেন্স তারা সাধারণত দিয়ে থাকে, সেটা তারা দিয়েছে। বাকিটা এখন আমাদের দ্রুততম সময়ের মধ্যেই কমে। একই রকম তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবন লাগোয়া বিআরটিএ ভবনেও। আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা প্রথমেই চড়াও হয় সিসিটিভি সেন্টারে। সার্ভার ডাটা সেন্টার রক্ষা পেলেও আগুনে ছাই হয়ে গেছে ফ্লোরে ফ্লোরে থাকা গুরুত্বপূর্ণ সব দলিল। সারা বাংলাদেশের এই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার এটি প্রাণকেন্দ্র, আমাদের যে মূল ডেটা সেন্টার এখানে অবস্থিত। অগ্নিকাণ্ডটা কিন্তু নিচতলায় তারা দেওয়ার পরে যে উপর তলায় উঠেছে তা কিন্তু না, তারা প্রত্যেক লেভেলে আলাদাভাবে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র তারা আমাদের কর্মচারীদের আঘাত করে তারা লুট করে নিয়ে গেছে। বেজমেন্টে থাকা গাড়িও পুড়িয়ে দিয়েছে নৃশংস হামলাকারীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আরও গুরুত্বপূর্ণ মালামাল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার নিয়ে সবাই মোটামুটি একমত। শিক্ষার্থীদের দাবিও যৌক্তিক, তবে আন্দোলনের নামে ভাঙচুর, জ্বালাও পোড়াও মেনে নেননি কেউ। শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল বিএনপি জামাত চক্র। দেশকে অস্থিতিশীল করতে তাদের অপচেষ্টার কোনো ঘাটতিও ছিল না। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয়, চেষ্টা হয় দেশে গৃহযুদ্ধ বাঁধানোরও, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। মুফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার নিয়ে সারা দেশে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। এতে একমত প্রকাশ করেন শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই। তবে হঠাৎ করেই সহিংসতার রূপ নেয় আন্দোলন, যা সমর্থন করেনি কেউই। শাহরিয়ার কবির বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি যৌক্তিক। তাদের এই আন্দোলনের ভেতর বিএনপি জামাত অনুপ্রবেশ করে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর অপচেষ্টা করেছিল। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার করেছি, স্পষ্টভাবে আমরা বলেছি ওটা সংস্কার আন্দোলন, এটা যৌক্তিক, ওটা সংস্কার করতে হবে। এবং ছাত্ররা একটা ন্যায়সঙ্গত আন্দোলন শুরু করেছিল, কিন্তু এভাবে জামাত বিএনপি এটাকে অনুপ্রবেশ ঘটিয়ে অতীতের মতন দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি বাঁধাবার জন্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এটা কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না। বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক মুনতাসির মামুন বলেন, সরকার বিরোধীরা গণ আন্দোলন করতে না পেরে শিক্ষার্থীদের ওপর ভর করেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে এই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টায়ার পোড়াতে পারে, কিন্তু তারা বিটিভির আর্কাইভস, যেটা আমাদের ইতিহাসের জন্য মূল্যবান, পুড়িয়ে দেবে, ইন্টারনেট পুড়িয়ে দেবে, এতগুলি স্থাপনা পুড়িয়ে দেবে। এটা তো রাজনৈতিক শক্তি যদি না থাকে তাহলে এটা করা সম্ভব না। কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে আনা জরুরি বলে মনে করছেন সবাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চলমান সহিংসতা দ্রুত বন্ধ হওয়া জরুরি বলছেন রফতানিকারকরা। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতি চলতে থাকলে বিদেশে ক্রয়াদেশ কমে যেতে পারে। এদিকে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে নিত্যপণ্যের দাম বাড়ারও শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। শান্তিপূর্ণ উপায়ে সব সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করলেও এখন এতে ঢুকে গেছে তৃতীয় পক্ষ। কয়েকদিন ধরেই ব্যাহত আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, শিল্পের কাঁচামাল যোগান ও উৎপাদিত পণ্য বন্দরে পাঠানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। পাশাপাশি আর্থিক সেবাও বন্ধ। সব মিলিয়ে রপ্তানি বাণিজ্য নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ক্লায়েন্টদের সাথে যখন আমি কমিউনিকেশন লেস হয়ে যাব, তখন আমাদের যে অর্ডার নিয়ে নেগোসিয়েশন, কথাবার্তা, এগুলি সব বন্ধ হয়ে যায়। এবং তারা যখন আমাকে খুঁজে পাবে না, তখন অর্ডারগুলি অন্য দেশে শিফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হলো এই গত কয়েকদিনের সিচুয়েশনে আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট, সেগুলি বন্ধ। ফলে আমার যে উৎপাদনের জন্য যে এখান থেকে ওখান থেকে আমার অ্যাক্সেসরিজ, র মেটেরিয়াল আনতে হয়, সেগুলি আমি কিন্তু আনতে পারিনি। সার্বিক সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। তা না হলে পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কাও তাদের। সাপ্লাই চেইন পুরো ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে বহুলাংশে। সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হলে যেমন কালকে মুরগি দিয়ে 170, 180, 190 করে কিনতে হয়েছে। তো এটা তো
আজকে হয়তো আরো খারাপের দিকে গেল। তো এইগুলো মানে আমরা যেটা বলি কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে আরো উস্কে দিচ্ছে, থেকে বাড়িয়ে ফেলতেছে, জনজীবন আরো দুর্বিষহ হবে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার বিকল্প দেখছেন না অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতি যত বেশি লম্বা দীর্ঘায়িত হবে ততই বেশি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না এবং সবকিছু মিলিয়েই একটা অচল অবস্থা, সার্বিক অচল অবস্থা হবে, অর্থনীতি তার বাইরে। কাজে দ্রুত সমাধান হচ্ছে একমাত্র উপায় এবং সেটা রাজনৈতিক সমাধানই দরকার। এদিকে আর্থিক লেনদেন ও বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ স্বাভাবিক রাখতে ইন্টারনেট সেবার ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো দ্রুত মেরামতের কথা বলছেন তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্য প্রসঙ্গ, ভূমি খেকোদের থাবায় পাল্টে যাচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীর গতি প্রকৃতি। তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সব হারিয়ে পথে বসেছে কয়েকশো পরিবার। নদী ভাঙনের জন্য দায়ী করা হচ্ছে অবৈধভাবে চালানো ড্রেজার ও অপরিকল্পিত বালু উত্তোলনকে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল সদর, বাসাইল ও মির্জাপুরের উপর দিয়ে বয়ে চলা ঝিনাই নদীটি কালিয়াকৈরের বংশাই নদীতে গিয়ে মিশেছে। প্রতি বছর অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের কারণেই বর্ষা মৌসুমে ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হন নদীপাড়ের বাসিন্দারা। রক্ষা পাচ্ছে না সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানও। বাসাইল উপজেলার একডালা, দুহার, দাপনাজোর, কামুটিয়া, নথখোলা, কাশিল, ভৈরপাড়া, বিলপাড়া, কাজিরাপাড়া, শাকনাইরচর সহ বিভিন্ন গ্রামের কয়েকশো ঘরবাড়ি ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। 9টি কবরস্থান, 5টি মসজিদ এবং 3টি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশ গ্রাস করেছে ঝিনাই। কষ্ট করে ভাঙনের জন্য অপরিকল্পিতভাবে ড্রেজিং, বালু উত্তোলন সহ ভূমি খেকোদের লোলুপতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। তীব্র ভাঙনে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। এখানে ড্রেজার করা হয়েছে, এই যে পশ্চিম সাইডে, নদীর পশ্চিম সাইডে ড্রেজার করা হয়েছে। 4-5 বছর আগে বাড়ি ভাঙতেছে, তারপরে স্যার ড্রেজারের জন্য এই জায়গা দিয়ে আপনারা আরো বেশি করে বাড়িতে ভাঙা গেছে। বিভিন্ন পয়েন্টে যদি এই মুহূর্তে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই বেড়িবাঁধটা যদি ভেঙে যায় তাহলে আমাদের হাবলা ইউনিয়ন, কাশিল ইউনিয়নের অধিকাংশ জমিতে কিন্তু বালি উঠে আমাদের হাজার হাজার একর ফসলি জমি বিনষ্ট হয়ে যাবে। এদিকে ভাঙন প্রতিরোধে নানা পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। পানি কমে যাওয়ার সাথে সাথে যেখানে ভাঙন দেখা দেবে আমরা তাৎক্ষণিকভাবে সে সকল জায়গায় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বর্ষার পানি কমে যাওয়ার পর ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে নারী এশিয়া কাপে আজ রয়েছে 2টি খেলা। দুপুর 2:30টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ভারত। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30টায় নেপাল পাকিস্তান লড়াই। প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তানি মেয়েরা। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে দারুণ জয়ে এশিয়া কাপ শুরু করেছে নেপাল। এই ম্যাচে জিতলে পরের পর্বের দিকে বেশ খানিকটা এগিয়ে যাবে হিমালয় কন্যারা। এদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানি মেয়েদের। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে সেই স্বপ্ন আরো মসৃণ করতে চায় হরমনপ্রীত কৌরের দল। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, জনমনের শান্তি। কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি আজ, হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। এবং দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।